আমাদের এবারের গন্তব্য এমন একটি জায়গা যেখানে পাহাড় থেকে শুরু করে সমুদ্র, সাথে জঙ্গল, ঝর্ণা, লেক, আপনারা সবকিছুই পাবেন। তাও আবার মাত্র 4,500 থেকে 5,000 টাকার খরচে। ভাবা যায় এত অল্প খরচে 3 দিন ঘোরা, থাকা, খাওয়া এবং যাতায়াত। কলকাতা থেকে প্রায় 720 কিলোমিটার দূরে, শহরের কোলাহল থেকে মুক্তি পেতে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে, যা উড়িষ্যার কাশ্মীর নামে বেশ খ্যাত। দারিংবাড়ি ভ্রমণের সবকিছু খুঁটিনাটি জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের দারিংবাড়ি জার্নির প্রথম পর্ব। আজ 28 অক্টোবর 2024 সোমবার। আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ব্রহ্মপুর, তাই আমরা ব্রহ্মপুর যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম 18047 আপ অমরাবতী এক্সপ্রেস। আমরা রাত্রি 11:32-এ সাঁতরাগাছি স্টেশন থেকে এই ট্রেনে উঠে পড়েছিলাম এবং রাত্রে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ট্রেনে যেতে যেতেই পাহাড় দেখতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রায় সকাল 8টা নাগাদ ট্রেন থেকেই দেখা মিলল উড়িষ্যার সেই বিখ্যাত চিল্কা হ্রদ। এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। দু চোখের সামনে সুবিশাল অনন্ত বিস্তৃত চিল্কা হ্রদ, আর তার পাশ দিয়েই অদম্য গতিতে ছুটে চলেছে আমাদের এই ট্রেন। আমাদের এই ট্যুরটা ছিল 2 নাইট 3 ডেজের। আপনারা চাইলে একদিন এক্সটেন্ড করে ঘুরে নিতে পারেন চিল্কা হ্রদ, রম্ভা, তারাতারিণী টেম্পল ইত্যাদি, এবং আর একটা দিন হাতে রাখতে পারেন গোপালপুর সি বিচ ঘুরে দেখার জন্য। বাট আমরা এই দুটোই এসকেপ করেছিলাম। ট্রেন তার নির্ধারিত সময় 8টা 10 থেকে কিছুক্ষণ লেটে প্রায় 9টার দিকে ব্রহ্মপুর স্টেশনে এসে পৌঁছালো। এখানে বলে রাখি যে আপনারা দারিংবাড়ি পৌঁছানোর জন্য সেই ট্রেনগুলোই অ্যাভেল করবেন যে ট্রেনগুলো রাতে হাওড়া বা শালিমার থেকে ছেড়ে সকালবেলা ব্রহ্মপুরে এসে পৌঁছায়, যাতে আপনারা ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়ে লোকাল সাইট সিন করতে করতে ঠিকঠাক সময় দারিংবাড়ি এসে পৌঁছাতে পারেন। গুড মর্নিং। এখন আমরা এই সময় বাজে সকাল 9টা। আমরা ব্রহ্মপুরে এসে পৌঁছালাম। তো আমরা অমরাবতী এক্সপ্রেসে এসেছি। মোটামুটি 8টা 10-এর টাইম আমাদের নামিয়ে দিয়েছে এখন 9টা বাজতে 10 মিনিটে। তো 40 মিনিট মতো লেট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ট্রেনে 40 মিনিট লেট এক্সপেক্ট করাই যায়। তো আমাদের অলরেডি ড্রাইভার ঠিক করাই আছে, তো ড্রাইভারকে ফোন করে নিচ্ছি একবার। আমরা এই 4 নম্বর প্ল্যাটফর্মের হয়ে বাইরের দিকে যাচ্ছি। আমাদের অলরেডি গাড়ি বুক করাই আছে। তো সেক্ষেত্রে ড্রাইভার সাহেব বললেন যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশনের বাইরে আসতে, এসে তারপর গাড়ি করে আমরা যাব। তো আপনারা গাড়ির ব্যাপারে যেটা করতে পারেন, এখান থেকেও এসেও গাড়ি বুক করতে পারেন। আর তবে আমি রেকমেন্ড করব আগে থেকে গাড়ি বুক করে রাখার, কারণ অনেক সময় পিক সিজনে কি হয়, গাড়ি পাওয়া যায় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর লোকজন থাকলে সেক্ষেত্রে ভাড়া খুব বাড়িয়ে পড়ে। তো আমি রেকমেন্ড করব আগে থেকে আপনারা গাড়ি ঠিক করে রাখবেন, আর গাড়ি পুরো ট্যুরটার জন্য মানে বেরামপুর থেকে বেরামপুর পুরোটা বুক করবেন।
সবাইকে। আমরা মোটামুটি 9:30টার দিকে ব্রহ্মপুর থেকে গাড়ি নিয়ে নিয়েছি, যে আমরা আজকে দারিংবাড়ির দিকে চলে যাচ্ছি। দারিংবাড়ি যাওয়ার মোটামুটি দুটো রাস্তা আছে, একটা শর্ট রুট আর একটা একটু লং রুট। শর্ট রুট যেটা, ওটা ওই সুরাটা ড্যাম আছে ওই রুটটা, ওটা মোটামুটি 120 কিলোমিটার। আর তপ্তপানির যে রুটটা আছে ওটা একটু লং রুট, ওটা 150 কিলোমিটার মতো পড়ে। তো আমরা আজকে ওই শর্ট রুটটা ধরেই যাচ্ছি, যেহেতু এতটা জার্নি করে এসছি, ওই জন্য আজকে শর্ট রুটটা ধরেই যাব। তো মোটামুটি এই রুটে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে কুন্টেশ্বরী টেম্পেল, সিদ্ধেশ্বর টেম্পেল, সুরারা ড্যাম, সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট, এগুলো কভার করে যদি টাইম থাকে সেক্ষেত্রে সানসেট ভিউ পয়েন্টটা আজকে দেখে নেব। তো এখানে রাস্তাটা খুব সুন্দর, আপনাদের একবার দেখাচ্ছি কেমন লাগে, একবার দেখুন। এই রাস্তাগুলো দেখলে অনেকটা সাউথের দিকের কথা মনে পড়ে যায়। এছাড়া রাস্তা এমনি খুব ভালো, বাট এত সুন্দর রাস্তা দিয়ে যেতেও বেশ ভালো লাগে, মনটা বেশ ভরে যায়। আমাদের 120 কিলোমিটার যেতে টাইম লাগার কথা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। দেখা যাক, ওই যেহেতু ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে যাবো সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে আশা করছি। মোটামুটি 5 ঘন্টা মতো আমি ধরে চলছি। এখানে রাস্তায় নর্মালি যেতে যেতে অনেক সময় সুইট কর্ন পাওয়া যায়, তো আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আপনারা যদি পান এখানে খেতে পারেন, বেশ ভালো হয় শুনেছি। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না আমার এই ক্যামেরা থেকে আপনাদের দেখাতে পারছি কিনা। একদম সামনে এই জায়গা করে দেখুন পাহাড় আছে, পাহাড় দেখা যাচ্ছে। এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, নিচের দিকে টেম্পারেচার কিন্তু ভালোই গরম আছে। দেখা যাক, আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে ওপরের দিকে নাকি ঠান্ডা হবে, দারিংবাড়িতে গেলে নাকি ঠান্ডা পাওয়া যাবে। তো দেখা যাক, এখানে তো বেশ ভালোই গরম লাগছে। প্রায় 34 কিলোমিটার মতো পথ চলে ড্রাইভার দাদা হঠাৎ গাড়িটা মেন রোড থেকে ছেড়ে বাঁ দিকে নিয়ে নিলেন। আমাদের এই ট্যুরের প্রথম দ্রষ্টব্য করঞ্জয়ী টেম্পেলের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 10:30, আর আমরা চলে এসেছি করঞ্জয়ী টেম্পেলে। এটা অ্যাকচুয়ালি মা দুর্গার আদর্শে বানানো একটা মন্দির। তো আমরা এখন এদিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়, এখন আপাতত দেখতে পাচ্ছি না। এই মন্দিরের উল্টো দিকের ভিউটা একবার দেখুন, দারুণ, খুব সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা। চলুন আমরা যাই মন্দিরের দিকে। মন্দির ঠিক ঢোকার পথে মেন গেটের বাঁ দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে, আর এই পথে 100 মিটার মতো দূরে একটি ওয়াটার রিজার্ভার আছে। আমাদের ড্রাইভার দাদা একরকম জোরই করলেন এটা দেখে আসার জন্য। দেখতে খুব সুন্দর। এই এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটায় দাঁড়িয়ে আপনারা ছবি টবি তুলতে পারেন, বেশ ভালো লাগবে। আর এইদিকে এইটা হচ্ছে করঞ্জয়ী টেম্পেলটা, মেন যে টেম্পেলটা যেটা আমরা একটু আগে গেছিলাম, সেটা হচ্ছে এইটা। আর ওদিকে এইটা হচ্ছে ওই রিজার্ভার। এরপর আমরা এগিয়ে চললাম সুরাডার দিকে। এখান থেকে সুরাডা ড্যামের দূরত্ব 45 কিলোমিটার মতো, সময় লাগে প্রায় 1 ঘন্টা। এখানে বলে রাখি, এই ট্যুরে আমরা কোনো প্যাকেজে আসিনি,
কারণ প্যাকেজের কস্টিং পড়ছিল অনেক বেশি। তাই আমরা হোটেল এবং কার বুক করে নিয়েছিলাম আলাদা আলাদা করে। আমরা কার বুক করেছিলাম সাহু ট্রাভেলসের পিন্টু সাহুর থেকে। ব্রহ্মপুর টু ব্রহ্মপুর 2 নাইট 3 ডেজে ড্রাইভারের ফুডিং ইনক্লুড করে আমাদের টোটাল কস্টিং পড়েছিল গাড়ির 11,500। বাকি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। প্রায় 12টা নাগাদ আমরা সুরাডা এসে পৌঁছেছিলাম। সামনে এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ঋষিকুলিয়া নদী। যদিও জল না থাকার কারণে এটিকে নদী কম আর নালা বেশি মনে হচ্ছিল। ঋষিকুলিয়া নদী পেরিয়ে সুরাডা ড্যামকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চললাম কুণ্ঠেশ্বরী মায়ের মন্দিরের দিকে। এই কুণ্ঠেশ্বরী মায়ের মন্দিরের সাথে সাথে এখানে রয়েছে সিদ্ধেশ্বর মন্দির এবং বিজু পট্টনায়ক নামে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুরাডা ড্যামের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন বাজে ঠিক 12টা। আমরা এই সুরাডা এসে পৌঁছালাম। আমার ঠিক পিছন দিকটা আপনারা যে প্লটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং। এখানে পার্কিং এর জন্য মানে গাড়ি ঢোকার জন্য 20 টাকা আর পার হেড 10 টাকা করে চার্জ করছে। যদিও পুরোটাই উড়িয়াতে লেখা, তাই বোঝা যাচ্ছে না কি চার্জ করছে বা কিছু। ড্রাইভার যেমন যেভাবে বললো সেইভাবে ওরা চার্জ করলো। পার্কিং স্লটের পাশেই হচ্ছে কুণ্ঠেশ্বরী মায়ের টেম্পল। আর আমরা এখন এই উপর দিকে যাচ্ছি। এখানে একটা বিজু পট্টনায়ক মিনার আছে, এখান থেকে পুরো ড্যামটা দেখা যায়। আর তার উল্টো দিকে মানে আমার ঠিক এই পিছন দিকটা, এইখানটা হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পল। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে আপনাদের আরো দেখাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা মিনারটা, এইটা। আর এইটা হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পলটা। আজকে প্রচন্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না, এত রোদ আর সেরকমই গরম। তো ফার্স্টে আমরা মিনারটা দিয়ে ঘুরে এসে তারপর টেম্পলটা দেখব। এটা হচ্ছে মিনারটা। আমরা ধীরে ধীরে এই মিনারের সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে দেখা যাক কি দেখা যায়। উপর থেকে পুরো জায়গাটাকে সুন্দরভাবে দেখা যায়। তো আমরা একদম উপরে চলে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর টেম্পল। এই সিদ্ধেশ্বর টেম্পল অ্যাকচুয়ালি ভগবান শিবকে সমর্পিত। এই মন্দিরটা রিসেন্টলি হয়েছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি, এখনো কাজ চলছে বিভিন্ন। তো চলুন একবার ভিতরটা দিয়ে জাস্ট ঘুরে আসি। জানি না গেট খোলা আছে কি নেই। গেট বন্ধ, যদিও কিছু যদি দেখানো যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ভগবান শিব এবং মা পার্বতীর একটা স্ট্যাচু আছে। সিদ্ধেশ্বর টেম্পলের ঠিক উল্টো দিকেই একটি বজরংবলীর স্ট্যাচু আছে এবং দেখে মনে হলো সেটি রেগুলার বেসিসে পুজো হয়। এখন বাজে দুপুর 12টা। আমরা এই কুণ্ঠেশ্বরী মন্দিরে এসে পৌঁছেছি। তো কুণ্ঠেশ্বরী মন্দির যে পর্বতের উপরে অবস্থিত বা যে হিলের উপরে অবস্থিত, মা কুণ্ঠেশ্বরীর নামে এই পাহাড়ের নাম হচ্ছে কুণ্ঠেশ্বরী হিল।
মা কুণ্ঠেশ্বরী অ্যাকচুয়ালি মা লক্ষ্মী, মা দুর্গা এবং মা কালী তিনজনের মিক্সড একটা আইডিয়াল দিয়ে তৈরি একটা মূর্তি। তাকে এখানে মা কুণ্ঠেশ্বরীর রূপে পুজো করা হয়। অর্ধেকের বেশি সময় এই মন্দিরটা বন্ধ থাকে। তো চলুন আমরা দেখি আজকে খোলা আছে কিনা বন্ধ। তো খোলা থাকলে আপনাদের দেখাতে পারবো, বাট যদি বন্ধ থাকে তাহলে আপনাদের আর দেখানো সম্ভব হবে না। না, মন্দির খোলা আছে। তো চলুন একবার গিয়ে আপনাদের দেখিয়ে আনি। এই হচ্ছে মা কুণ্ঠেশ্বরী। এরপর দুপুরের খাবার আমরা সেরে নিয়েছিলাম সুরাটার কাছেই রোড সাইড একটা ছোট হোটেলে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি, যার কস্ট পড়েছিল 150 টাকা পার প্লেট এবং টেস্টও ছিল ঠিকঠাক। এখন বাজে 1:45। আমরা এই হুলা হুলা গন্ডায় এসে পৌঁছেছি। একবার এদিকের সিনিক বিউটিটা দেখুন। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, অসাধারণ। মানে জায়গাটার বিউটিটা খুব সুন্দর, দারুণ জায়গা। তো সামনে একটা শিব মন্দির আছে, আমরা ফার্স্টে এই শিব মন্দিরের দিকে যাব, তারপরে একটা ঝর্ণা আছে সেদিকে যাব। এই সামনের এটা শিব মন্দির। এটা কনস্ট্রাকশনের কাজ চলছে সম্ভবত, এটা নতুন করে বানানো হচ্ছে, পুরোনোটাকে ভেঙে বা কিছু। এটা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে জোর। এইটা পুরনো শিব মন্দির। এই শিব মন্দিরেরই ঠিক উল্টো দিক দিয়ে বয়ে গেছে একটা খরস্রোতা নদী। এইটাকেই সম্ভবত বলা হয় হুলা হুলা গন্ডা। এরপর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। এখন সময় দুপুর 2:30। আমরা এই দারিংবাড়ি আর পৌঁছে যাবো মোটামুটি। এখান থেকে দারিংবাড়ি আর 24 কিলোমিটার মতো। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর। আসুন দেখা যাক, একবার দেখুন ভিউ পয়েন্টটা, অসাধারণ, দারুণ লাগছে দেখতে। এখানে কিন্তু অতটা গরম নেই যতটা নিচে গরম লাগছিল। এখানে ওয়েদার কিন্তু খুব ভালো। এই দারিংবাড়ি আমরা মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ঢুকে যাব। দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলে, তবে দেখুন কাশ্মীর আলাদা আর দারিংবাড়ি আমার মনে হচ্ছে, আমি এখনো গিয়ে পৌঁছাইনি, আলাদা। দারিংবাড়ির যে পাহাড় ইস্টার্ন ঘাট, এর স্ট্রাকচার আর কাশ্মীর স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা। তো আমার মনে হয় দারিংবাড়িকে দারিংবাড়ি হিসেবে চেনাই ভালো। তো চলুন এগিয়ে যাই, দেখি কেমন কি, আর আপনাদের জানাই।
প্রায় 3:30 নাগাদ আমরা আমাদের হোটেল শ্রী সাঁইতে পৌঁছে গেছিলাম। এবং এখানে বলে রাখা ভালো যে আমাদের এই হোটেলে কিন্তু কোনো রানিং রেস্টুরেন্ট নেই, অতএব খাবার জন্য আপনাদের বাইরেই যেতে হবে। আমরা এখন পৌঁছে গেছি হোটেল শ্রী সাঁইতে। ইনি মালিক কাম ম্যানেজার। তো আচ্ছা, বলছিলাম রুমের रेंट কেমন হয় আর সব সময় কি सेम থাকে না আলাদা? सेम नहीं है। ऑफ सीजन में 800 से तो 2500 रूम तक मिलता है। जैसे आप सोच लीजिए 5 महीने में लास्ट को आएंगे तो 800 रुपये में डबल बेड मिल जाएगा। बट अक्टूबर दशहरा के टाइम में वो रूम 1500 रुपये में बुकिंग होता है। अच्छा, और ट्रिपल बेडरूम और नॉर्मल रेट में 1800 रुपये रहता है, नहीं तो 1500 रुपये रहता है। और सीजन में 2500-3000 रुपये बुकिंग होता है। अच्छा, रूम क्या पहले से ही बुक करना पड़ता है ऑन सीजन में? ऑन सीजन पहले सब पहले से बुकिंग करना पड़ता है। अच्छा, नहीं तो रूम नहीं मिलता इधर? नहीं, इतना डिफरेंस है। ऑफ सीजन में आप आएंगे तो रूम मिल जाएगा शायद। अच्छा। बट सीजन में नहीं मिलेगा, वो पहले से बुकिंग करने का आना पड़ेगा। मतलब जैसे अक्टूबर, नवंबर, दिसंबर, ये अच्छा 3 महीना ज़्यादा ये है, मतलब सीजन है। अच्छा तो ये पहले से बुकिंग करके आना पड़ेगा। जैसे अक्टूबर का बुकिंग अगस्त से शुरू हो, माने खत्म हो जाता है। और दिसंबर का बुकिंग जैसे अक्टूबर पहले से शुरू हो, माने खत्म हो जाता है। আমরা এখন চলে এসেছি হোটেল শ্রী সাই। এটা আমাদের রুম। এটা কিং সাইজ বেড না, এখানে টিভি এবং অ্যাক্সেসরিজ যা যা থাকার আছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। কোমোড আছে, এখানে একটা বেসিন, এক্সস্ট অ্যান্ড একটা গিজার আছে। মোটামুটি ফিনিশিং যে ভালো তা না, স্টে করার মতো ঠিকঠাক। হোটেলে একটু ফ্রেশ হয়েই বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম সানসেট ভিউ পয়েন্টের সানসেট দেখার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি সানসেট ভিউ পয়েন্ট। মোটামুটি 4:30 মতো বাজে। এখানে এই পিছনের যে জায়গাটা, এইখানটা হচ্ছে পার্কিং স্পেস, মানে এরপরতে আর গাড়ি যেতে দেয় না। আগে এইদিকে রাস্তা ছিল, এদিক দিয়ে গাড়ি যেত, বাট এখন সেটা বন্ধ করে দিয়েছে। এখন সামনে একটা চেকপোস্ট বানিয়ে দিয়েছে, গাড়ি এখানেই রাখতে হবে। এখানে এন্ট্রি ফি কিছু নেই, বাট গাড়ির জন্য পার্কিং চার্জ লাগে, সেটা হচ্ছে 30 টাকা। তো চলুন, আমরা এই সামনে রাস্তা আছে, রাস্তা দিয়ে 50 মিটার মতো, আমাদের ড্রাইভার সাহেব বললেন যে 50 মিটার মতো গেলে আলটিমেটলি আমরা সানসেট পয়েন্ট পাবো। কিন্তু কোন দিকে যেতে হবে সেটাই বোঝা খুব শক্ত। মেন রোড দিয়ে যাব না নিচে কোনো রাস্তা দিয়ে যাব, সেটাই বুঝতে পারছি না। রাতে আমরা একটু হালকাই ডিনার করেছিলাম এবং ডিনার করে নিয়েছিলাম রোড সাইড একটা রেস্টুরেন্টে, যার নাম ফুড প্লাজা। এখানে রানিং রেস্টুরেন্ট কিন্তু খুব কমই আছে এবং সেগুলো মোটামুটি রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওই জন্য আপনারা গেলে চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতে পারেন। কেমন খাবার, কেমন? আমাদের দারিংবাড়ির প্রথম দিনের ট্যুর আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। শুভরাত্রি।